বং দর্পণ, বিনোদন সবার জন্য। সবাইকে আমার রথযাত্রা উপলক্ষে অভিনন্দন, আর অংশগ্রহণকারীদের এই ছবি দেওয়ার জন্য বিশেষভাবে অভিনন্দন। কালকে যখন সম্পূর্ণময় কালকে আমার ফোন করলে আসতে হবে, আমার অন্য একটা পার্সোনাল কাজ ছিল, যাই হোক অনুরোধে আমি সেটাকে বাতিল করে এখানে আসলাম। যাই আমি ৭০ বছর হচ্ছে এবারে, সেই অনুযায়ী বার্ষিক উৎসব যদি বলা হয় তাহলে আমার একটা প্রস্তাব থাকবে ছোটদের হিসাবে। সেটা হলো গিয়ে পরিচিতিটা বা বিজ্ঞাপনটা একটু আগে থেকে, কারণ শিল্পী মহলে একটু আগে থেকে জানা দরকার। কারণ এটা বলতে গেলে একটু অক্সাইডেড, তো এটা অনেকেই বলবো অল্প দূর ইচ্ছা থাকে আসা যায়। আজ এটা যদি একাডেমি ফাইন্যান্স হতো তাহলে কিন্তু এই কথাটা উঠতো না, এটা ঘটনা। সুতরাং এই আপনার এই এক্সিবিশন হলটাকে পরিচিতি দেওয়ার জন্য এই মুখে মুখে আমরাই যতজন জানছি এ নয়, যেমন একাডেমি অফ ফাইন্যান্সকে সকলে চেনে, সেরকম চিন্তাধারা নিয়ে একটুখানি করুন। মানে কোনো অনুষ্ঠান থাকলে পর একটু আগে থেকে দেবে, কিচ্ছু নয়, ফেসবুকে দিয়ে ইনস্টাগ্রামে দিয়ে দিন, আর কিছু নয়, ওটা একটু আগে বানাতে হবে। যদি আপনার শিল্পীদের তখন সিলেকশন হয়নি, আমাদের আপকামিং অ্যানুয়াল শো এই করে আপনি দিন, তাতে হবে কি মেন্টালি অনেকের প্রস্তুত থাকবে এবং অনেকের ইচ্ছা হবে আমাকে কি ডাকবে। এটা একটা ঘটনা। প্রচুর ইয়াং আর্টিস্ট আছে, তারা আশা করবে যে আমায় হয়তো ডাকবে, সুতরাং শিল্পীদের একটা অসুবিধা হবে। এটা আমার কাছে অনুধাব। যাই হোক, আপনারা বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি চালিয়ে যাচ্ছেন এবং শিল্পীদের একটা শুনেছি যে আড্ডা মারার জায়গা, ওটা আড্ডা মারার ইচ্ছের মধ্যে শিল্পী থাকে, কিন্তু অনেক কারণে আমাকে বারবার বলেছে বয়স হয়ে গেছে, তো মোটামুটি অনেকটাই বয়স হয়েছে, সেই তুলনায় আমার আশা হয় না। যাই হোক, এই শিল্পীদের কাজ ভালোই হয়েছে, সকলকে অভিনন্দন জানাই, এটা সাফল্য লাভ করুক। আর একটা প্রস্তাব থাকছে, সেটা হলো গিয়ে দুজনকে নিয়ে যদি বড় ছবি নিয়ে আপনি এক্সিবিশন করেন। আমি যতবার এসেছি ছোট ছবি দেখি, মন করছে না বড় ছবি, সকালের ছবি দিয়ে করতে হবে। আপনার কাছে ইয়ে হলো, গুরুত্ব হলো যে এক্সিবিশন হলটা এবং ছবি সংখ্যাটা নয়, সেটা যদি করেন মনে হয়, আমার মনে হয় আরো বেশি বিস্তৃতি লাভ করবে এবং যাদের নিয়ে করবেন তাদের একটা এই যে এই নষ্ট করবে ছোট ছোট, আমার সব বড় 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 কাজ। একটু বড় যদি হয় তাহলে 10 ফুট বলছি না, আরেকটু বড় ছবি, যাতে মানে গ্যাঞ্জামটা ভালো হয়। যাই হোক, আপনার সাফল্য আগে কামনা করছি এই কারণে, আপনি আপনার মানসিকতা থেকে আপনার এক্সিবিশন হল চালাচ্ছেন। এই অর্গানাইজেশন চালানো যে কি কঠিন, যারা চালায় তারা জানে। যাই হোক, আপনি চালিয়ে যান, আপনার সাফল্য কামনা করি, আপনার আরো উত্তরোত্তর বৃদ্ধি হোক, সকলের নজরে থাকুন। সকলের সেটা আপনি বলবেন, আমরা তো বলবো না, আমরা তো জানবো আপনার জানবো। যাই হোক, শুরু হলো কবে শেষ করতে পারবো সাফল্য লাভ করুন, সকলের কাছে আমি আগে ক্ষমা প্রার্থী, আমার আসতে দেরি হয়ে গেছে। আর রথযাত্রায় আমি রবি ঠাকুরের পূজা পর্যায়ে মাগি
এমনি নয়ন মেলে যেন মাতার স্তম্ভ সুধা হ্যাঁ নবীন জীবন দেহ পুরি পুতিন যত মাটির বাসে হতে আসে গানের মতো আলোক শেখা দেয় ভবানী আকাশের আনন্দ বাণী হৃদয় মাঝে বেড়ায় ঘুরি আমার কাছে এবার মাগি মরণ হতে যেন যাবি অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরটিপি প্রশান্ত দা মহাশয়। এবার আপনাকে কোনো কিছু বলার আছে? সবাইকে আন্তরিক শুভেচ্ছা, নমস্কার। আজকে একটা বিশেষ দিন জানেন আপনারা। তো তার আগে বলি যে শুক্লাদের উদ্যোগে আগেও বলেছি এক কথা যে উত্তর কলকাতার এইরকম একটা অঞ্চলে আশপাশে কোনো গ্যালারি নেই। এই যে একটা আয়োজন ছবি প্রদর্শনের একটা প্রদর্শন কক্ষ তৈরি করেছেন এবং নিয়মিত একটা ইন্টারভেলে এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছেন, এটা একটা সাংঘাতিক ব্যাপার। এবং এই অঞ্চলের আশপাশে যারা আমরা থাকি তাদের পক্ষে খুব সুবিধার দরকার ছিল। খালি একাডেমি, বিড়লা একাডেমি কেন্দ্রীভূত একটা জায়গায় না করে আর্টের প্রসারণ, তার প্রচার, সচেতনতা মানুষের মধ্যে শিল্প সম্পর্কে তৈরি করার জন্য একটু বিকেন্দ্রীকরণ করা দরকার। আমার মনে হয় সেই কাজটা কিন্তু এই গীতা আর্ট গ্যালারি উত্তর কলকাতার এই জায়গায় করেছে এবং এটা একটা বার্ষিক প্রদর্শনী। আমি এসে মোটামুটি ছোট ছবি তো আর কাছাকাছি দেখলাম, খুব ভালো প্রদর্শনী হয়েছে। আর এর জন্য কি বলবো, স্বপন, শুক্লাদি এবং সহযোগী কয়েকজনের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই গ্যালারিটি চলছে এবং অর্থনৈতিক দিকটা বুঝতেই পারেন, সেটা তো একটা খামতি আছেই, সেটাও এরা নানাভাবে মোটামুটি একটা ব্যবস্থা করে। এই জন্য এই স্পন্সরশিপের খুব দরকার এইরকম একটা, তাই না শুক্লাদি? স্পন্সরশিপের খুব দরকার। এইরকম সংগতি সম্পন্ন মানুষরা যদি একটু এগিয়ে আসেন, শিল্প ভাবনা, শিল্পর প্রতি ভালোবাসা আছে, তাহলে এইসব গ্যালারিগুলো একটু নিঃশ্বাস প্রশ্বাস ফেলে বাঁচতে পারে, একটু সুস্থভাবে কাজ করতে পারে, আরো প্রদর্শনীর ব্যবস্থা করতে পারে। আজকের দিনটা যেটা বলছিলাম, একটা খুব আমাদের কাছে কি বলবো, একটা পবিত্র দিন। আজ জানেন জগন্নাথ দেবের যাত্রা। অনেক রকম মত আছে। একটা মত বলছে কৃষ্ণ দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা করছেন এই রথযাত্রা। কৃষ্ণ তো বুঝতে পেরেছেন জগন্নাথের নানা রূপ, জগন্নাথেরই একটা রূপ বলা হচ্ছে কৃষ্ণের। তো দ্বারকা থেকে বৃন্দাবন যাচ্ছেন, এইটা আরো মত আছে, এটা নিয়ে অনেক রকম আলোচনা আছে, কিন্তু এইটাই বেশি প্রাধান্য পাচ্ছে এই মতটা, যে দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা। আর আমার নিজের একটা এলাকে এই যে রথ, কি কল্পনা বলুন তো, কয়েকশো বছর কি হাজার বছর আগে যারা এটা কল্পনা করেছিলেন যে জগন্নাথ দেবকে রথে চড়ে নিয়ে যেতে হবে, চড়িয়ে, তো এই যে রথের যে আর্কিটেকচারাল যে সেন্সটা, সেই সময় আজকে আমরা ভাবতে পারি অনেক কিছু, কিন্তু ভাবুন হাজার বছর কি কত বছর আগে এর সূত্রপাত হয়েছিল, সেটা আমার দেখা হয়নি খুঁজে। সেই সময় রথ
রথের আর্কিটেকচারটা ভালো। চাকার আবিষ্কার তো প্রথমে হয়েছিল, সভ্যতার আদিকালে মানুষ প্রথম চাকা, তার থেকে আস্তে আস্তে চলা যায়, নিয়ে যাওয়া যায়, নিজেরা যাওয়া যায়, এই করতে করতে তো পারে। কিন্তু এই রথ আমি দেখছিলাম এর তো দুটো দিক, একটা ধর্মের দিক গেল, যেটা বললাম জগন্নাথ দেবকে নিয়ে, আর একটা আমার মনে হয় তার আর একটা দিক হচ্ছে তার আর্কিটেকচারাল, এটা ভাববার আছে। ধরুন রথ, সেই সময়ের রথ আর ধরুন এখন পুরীর রথ, পরবর্তীকালে সেই সময়ের অনেক পরবর্তীকালে যখন রথ যুদ্ধ হচ্ছে, মহাভারত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সেও রথ ওয়ারিয়ার রথে চেপে যুদ্ধ করছে, কিরকম পরিবর্তন হয়ে গেল রথে, ওই রথ কিন্তু রথের চেহারাটা এইভাবে। হ্যাঁ, এইভাবে যদি আমরা দেখি, একটু ইতিহাসের পাতা উল্টাই বা দেখি যে রথের কিভাবে আস্তে আস্তে রূপান্তর হয়েছে, তার ক্রমবিবর্তন হয়েছে। আজকে আবার ধরুন এআই যুগে রথের ভাবনাটাই অন্যরকম, সব করে দিচ্ছে রথ এআই। তো এটাই স্বাভাবিক, কোনো কিছু তো দাঁড়িয়ে থাকে না। কিন্তু আমার নিজের একটা কি মনে হয় জানেন, ঐতিহ্যকে যেন আমরা হারিয়ে না ফেলি, ওইটা বাঁচানো দরকার। আমাদের জন্ম তো ঐতিহ্যের গর্বে, আর আমরা দাঁড়িয়ে আছি বর্তমান যুগে। এই বর্তমানের গর্ব থেকে আবার আর একটা জিনিসের হবে, নির্মাণ হবে, উদ্ভাবন হবে। সুতরাং ঐতিহ্যটাকে ও কিছু না হলে তাহলে আরে ছাড়ুন মশাই, ও সব অনেক পুরনো পচা কথা ছাড়ুন। আরে তোমার বাবাকে ছাড়া কি তোমার পরিচয়? তোমার বাবার পরিচয় কি তোমার ঠাকুর দ্বারা বাদ দিয়ে? এই যে বংশ পরম্পরায় এটাকে অস্বীকার অনেকে করে, এখন বলে শান্ত মশাই করে কি হয়েছে, চল হ্যাঁ আজকে বলবে এরা মানে খুব তাচ্ছিল্য, এইকে আমি বরদাস্ত করতে পারি না। কেননা এটা তো ঠিক, ঐতিহ্যের রূপান্তর ক্রমবিবর্তন থেকেই তো আজকে আমরা এইখানে দাঁড়িয়ে আছি। আবার ধরুন আমাদের থেকে অনেক ছোট যারা খুব বাচ্চা, ধরুন 8 বছর 10 বছর, তারা আবার আমাদের এই ক্রমবিবর্তন ধরে ধরে তারা আবার একটা জায়গায় পৌঁছে। সেই সময়টার সঙ্গে আমাদের এই সময়টা, আমাদের এই টেকনোলজি, আমাদের এই মানসিক যে চিন্তা ভাবনা কিচ্ছু মিলবে, এটাই স্বাভাবিক। কোনো কিছু দাঁড়িয়ে থাকে না, সবকিছু পরিবর্তন হয়, এবং তার নামই জীবন, বেঁচে থাকা, স্ট্যাটিক নয়, বদ্ধ নয়, সবকিছু পরিবর্তন, এবং তাতেই আমরা বাঁচি, তাতেই সৃজনশীলতা বাড়ে। কারণ একই জিনিসের পুনরাবৃত্তি তো আমরা করি না শিল্পী, তার তো স্ট্যাগন্যান্ট হয়ে গেল। রবীন্দ্রনাথ একটা খুব সুন্দর কথা বলেছেন একটা জায়গায়, যখন কোনো সৃজনশীল মানুষ একই জিনিসের একই জিনিসের পুনরাবৃত্তি করতে থাকেন, তখন বুঝতে হবে তিনি কাজ করে চলেছেন অভ্যাসের বশে। চিত্তের বেগ গেছে, তখন বুঝতে হবে তিনি কাজ করে চলেছেন অভ্যাসের বশে। চিত্তের বেগ গেছে, অর্থাৎ তার মধ্যে সৃষ্টিশীলতা আর ক্রিয়াশীল নয়, একই জিনিস রিপিট করে যায়, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ না বললে বলুন, হ্যাঁ। তো এই হচ্ছে কথা যে আমাদের সতত সঞ্চরণশীল থাকতে হবে। শিল্পকলার ক্ষেত্রে গবেষণা, এক্সপেরিমেন্ট এগুলো করতেই হবে, এক জায়গায় দাঁড়িয়ে থাকা না। এবং এই করতে করতেই কিন্তু একটা নতুন জায়গা, যেমন একজন বলছিলেন একদিন যে আর কি করবো, একই জিনিসে আমি এক জিনিসই এঁকে যাবো। এখন কিন্তু ডেলি বসবেন, একই করুন, করতে করতে আপনারই অবচেতন মন একদিন দেখবেন অন্য জায়গায় যাবে। তখন তাকে আমি বললাম একটা সহজ করি, যে আপনার মা কি আপনার স্ত্রী যদি রোজই আপনাকে ধরুন ডাল, একটা ভাজা, একটা মাছের ঝোল যদি দিতে থাকে, আপনি 1 মাস খাওয়ার কি 15 দিন খাওয়ার পর অন্য কিছু করতে পারো না, খাওয়াচ্ছি, তখনই কিন্তু একটা
তিনি ভাববেন না একটু অন্য কিছু করি। এটাও ছবি আঁকাটাও তাই, শিল্পকলাটাও তাই, ভাস্কর্যের চর্চাটাও তাই, গ্রাফিক চর্চাটাও তাই। একই জিনিস করুন না, করতে করতে আপনার অবচেতন মনেই দেখবেন আপনি অজান্তে আর একটা জায়গায় পৌঁছে গেছেন। এক জিনিস তো ভালো লাগে না, কিন্তু করতে হবে রোজ, বসতে হবে রোজ, চর্চাটা। হ্যাঁ, একদম ডেলি বসতে হবে। যেমন সন্ধ্যেবেলায় যারা পুজো করেন, পূজান্নিকটা করেন, কোনোদিন মন বসে, কোনোদিন মন বসে। এই ভক্তিদের অনেক কথা, ঠাকুরের একটা কথা মনে ছিলাম, সন্ধ্যেবেলায় ভক্তদের সঙ্গে দেখা করি, কথা বলতে সন্ধ্যান্নিকের পর তার ভক্ত বসে আছে। বললেন যে হ্যাঁ তুমি তখন কথা বলতে, হ্যাঁ তোমার আজকে কি হয়েছে, এত বক বক করো, আজকে মাথা নিচু করে বসে আছো? তখন সেই ভক্ত বলল আজকে মনটা ভালো। তখন ঠাকুর বললেন যে হো হো করে এসে বললেন, আরে তোমরা সংসারী, রোজ কি মন ভালো থাকবে? অনেক কিছু ব্যাপার আছে সংসারে, ভালো মন্দ, রোজ ভালো থাকবে না। তা শোনো, সন্ধ্যেবেলায় জপের মালাটা নিয়ে বসো। তখন সে ভক্ত করছে খুশি, তখন আবার রামকৃষ্ণ করলেন রোজ বসো, সন্ধ্যেবেলায় জপের মালাটা নিয়ে বসবে, বসতে বসতে একদিন মন বসবে, সেদিন মা ভবতারিণী দেখা পাবে। রোজ বসো, মন রোজ বসবে না, কিন্তু বসতে বসতে একদিন তোমার মনটা বসবে, সেদিন মা ভবতারিণী দেখা পাবে। এইসব কথা মানে ভাবা যায় না। অর্থাৎ রোজের আমাদের যা যেই করি, সাহিত্য হোক, শিল্প হোক, গান হোক, যাই করি আমরা, এই চর্চাটা রোজ বসতে হবে। রোজ ভালো লেখা হবে না, রোজ ভালো ছবি হবে না, কিন্তু রোজ করতে করতে একদিন একটা মাস্টারপিস বেরোবে। ওই যে মাস্টারপিসটা বেরোবে সেটা ওই চর্চার জন্য বেরোবে। রোজ ভালো ছবি হবে না, রোজ ভালো লাগতে লিখি, রোজ ভালো লেখা হবে না, কিন্তু রোজ লিখে যেতে হবে, একদিন একটা ভালো লেখা বেরিয়ে যাবে, একদিন একটা ভালো ছবি বেরিয়ে যাবে, কিন্তু ওই চর্চাটা। যাই হোক, অনেক কথা বললাম, বকবক করলাম। আপনারা আজকের এই দিনে ভালো থাকুন, এই শুভেচ্ছা, নমস্কার। আর একটা কথা আমি বলি সবসময়, সবাই আমরা যেন চেষ্টা করি শিল্পের সঙ্গে থাকা। ধন্যবাদ। আমি গতবারই প্রশান্ত মহাশয় আমাদের গ্যালারিতে বলেন, আমি চেষ্টা করি পুরোটা রেকর্ড করার, প্রথম থেকে শেষ অব্দি, এবং আমি সেটা আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেখানে আমি সেটা প্রত্যেকটা এক্সিবিশন উনি যা যা বলেছেন আমি সেটাকে একটা ডকুমেন্ট করে আপলোড করে রাখি, তো আপনারা ওটা পেজে গেলে অবশ্যই পাবেন। এবার আমি বলবো আমাদের চিত্রশিল্পী শ্রীকান্ত মনোযোগী কিছু গান করেন। ভালো লাগছে আসতে পেরেছিল, ওই জায়গাটা একটু এখনো নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে সমুদ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে, নব আনন্দে জাগো আজি। উচ্ছ্বাসিত নব জীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি অমৃত পুষ্প গন্ধ বয়ে, আজি শান্তি পবনে নব আনন্দে জাগো আজি। রবীন্দ্রনাথ ঠাকুরের রথযাত্রা দীপিকা কাব্যগ্রন্থ।
রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললেন, চলো রথ দেখতে যাই। রাজা বললেন, আচ্ছা। ঘোড়শাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারি সারি সিপাহী শান্তি, দাসদাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটা কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বলে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বলল, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটি যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললেন, ওকেও ডেকে দিও। রাস্তার ধারে তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বলল, ওরে দুঃখী, ঠাকুর দেখবি চল। সে হাত জোর করে বললে, কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বলল, ভয় করে তো, রাজার সঙ্গে চলবি। সে বলল, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বলল, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে, তোর দুয়ারে তো রথের চিহ্ন কই? দুঃখী বলল, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললেন, কেন বলতো? দুঃখী বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে, কই রে, কই সেই রথ? দুঃখী দেখিয়ে দিল, তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুল ফুটে আছে। সবাই তো বললেন, আমি একটু অন্যরকম গানের দিকে যাই। হেমন্ত মুখার্জির একটি গান, আমি গান শোনাবো একটি আশা নিয়ে, এ গান যেন তোমার ভালো লাগে। আমি রং ছড়াবো একটি তুলি দিয়ে, সে রং শুধুই তোমার অনুরাগে। আমি গান শোনাবো একটি আশা নিয়ে। অনেক পাওয়ার জানি না কি পালাম, কমানে রেখেয়া কোন কুলে বাইলাম। আমি গাইলাম গান গাইলাম, ভালোবাসলাম আমি পথ হারাবো একটি প্রদীপ নিয়ে। সেদীপ পুড়ে তোমার আলো জাগে। আমি গান শোনাবো একটি আশা নিয়ে। जीने के दम से मुझे मिल गई है, मेरे मुझे जिंदगी जा रही थी, आ गई हो, नूर आ गया है।
এখানে চলে যাবে। এখানে করবো, ঠিক আছে? আচ্ছা, এবার একে একে বাদল পাল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। অনুরোধ করবো শুক্লা সেন পোদ্দারকে বরণ করে নেওয়ার জন্য। এবার আমি অনুরোধ করবো আরিফ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। প্রশান্ত দা মহাশয়কে বরণ করে মহাশয়কে বলবো অনুরোধ বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। এরপরে তপন দত্ত মহাশয়কে বলবো অনুরোধ করবো। মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। এরপরে কনিষ্ঠা শিল্পা মহাশয় অনিন্দ বসা মহাশয়কে বরণ করে অশোক পরিধান মহাশয়কে সুনীল শর্মা মহাশয়কে বরণ করে শুক্লা ভট্টাচার্যকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। এরপরে শ্রীকান্ত মন্ডল মহাশয়কে বরণ করার জন্য অনুরোধ করবো। আমার বাবা বর্ষাকে বলবো বাসি শোনার জন্য পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব এ যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও। যারে ওরে যারে পাখি উড়ালো প্রাণীর মেলা শেষ হয়ে কেন মিছে করে আকাশে আকাশে যাচ্ছে রে আপন শ্যামল মাটি
মনে মনে ধরে নাকি নাহিলাম খেলে খেলা শেষ হয়ে গেল কেন মিছে তোরে বেঁধে রাখি যারে আমারই স্বপ্ন হয়ে কত কি গেছ হয়ে হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবিদয় গেল বাকি এবারে ভাষাবে ফেলা শেষ হইল বেলা কেন মিছে করে বেঁধে রাখি যারে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন আজ যেন মনে মনে কোনো মন যে উদাসী শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন আজ যেন মনে মনে কোনো মন যে উদাসী জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন কাছে যাব কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো তবু তোমার নিমন্ত্রণ। Chamba, iya ba karoy, karoy. Loko ba na kan karoy, ba na hay karoy. Chamba, iya ba karoy, karoy. Loko ba na tori karoy, ba na hay karoy, karoy. আমি শুনেছি আমার মাস্টার বারবার শিকল খুলে উড়িয়ে দেব তাকে যদি এনে দাও আমার মনকে যদি এনে দাও আমি ছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে আমি ভাবছিলাম আসতেই পারবো না, কারণ আমি ওখানে রথের যে দড়ি টেনে আসতে হলো আমাকে উদ্বোধন করে। তারপরে আবার পুজো ছিল রথ নিজের পাড়ায়, তো এইগুলো সেরে আসতে আসতে অতনু বললো না এখনো সবাই আছে, সেই জন্য আমি চলে এলাম। কারণ এখানে এসে একটা আনন্দ হয়, যা এখানে যারা প্রত্যেক শিল্পী বসে আছে সকলেই আমার ঘনিষ্ঠ এবং প্রত্যেকের জন্য আমার
অন্তরীণ শুভেচ্ছা এবং গীতা আর্ট গ্যালারির এই প্রদর্শনী সকলের জন্য একটা অনন্য প্রাপ্তি। এই প্রদর্শনীটা ছোট ছোট ছবি দিয়ে করা হয়, কিন্তু এখানে যারা এসেছিলেন তাদের আমি মিস করছি, কারণ আমরা দেরি হয়ে গেল। শুভ রথযাত্রা। রথের রশিতে টান পড়ার সাথে সাথেই P177 গীতা আর্ট গ্যালারিতে শুরু হয়ে গেল বার্ষিক চিত্রকলা ও ছাপাই চিত্র প্রদর্শনী। 16 জুলাই 2026 শুভ রথযাত্রার দিনে সায়াহ্নে শিল্পী সমারোহে গান, গল্প, আড্ডা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হলো P177 গীতা আর্ট গ্যালারির বার্ষিক প্রদর্শনী। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে প্রবীণ এবং নবীন শিল্পীদের শিল্পকর্ম। প্রদর্শনীটি চলবে 16 জুলাই থেকে 23 জুলাই 2026 পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30। এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখলেন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য।
রিপোর্ট বংদর্পণ, কলকাতা। বং দর্পণ, বিনোদন সবার জন্য।